নমস্কার, সখী সুকন্যা ব্লগে সবাইকে জানাই স্বাগত। চলে এলাম পুরুলিয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো এখন একটা স্পটে চলে এসেছি, সেটা হচ্ছে মার্বেল লেক বলছে। তো সেই স্পটে এসেছি। আগে চলুন, উপর থেকেও নাকি ভিউটা দেখতে সুন্দর লাগে, তো সেই জন্য এখানটা দাঁড়িয়েছি। উপর থেকে ভিউটা দেখবো, আবার খানিকটা যাওয়ার পরে নিচে নেমেও দেখা যাবে। তো প্রথমে উপরের ভিউটা দেখে নিই, তারপরে নিচে নেওয়ার চিন্তা করছি। তো চলুন দেখে আসা যায়। পুরুলিয়ার আরও একটি আকর্ষণীয় স্থান হলো মার্বেল লেক। এখানে রয়েছে ছোটোখাটো দেখুন টুকটাক কিছু দোকান। তেমন কোনো দোকান আছে বলে দেখলাম না, সব জায়গায় দেখলাম টুকটাক দোকান। যাই হোক, মার্বেল লেকে কিন্তু পৌঁছে গেছি। পাথরের খাঁজ কেটে বেরিয়ে এলো গিরিখাত। গিরিখাতকে সিক্ত করা ঝর্ণা লাল মাটির বুকে তৈরি করলো এই হ্রদ। পোশাকি নাম যার মার্বেল লেক। হ্যাঁ, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের মাথায় এমন এক হ্রদ তো প্রকৃতির দান। এই চেহারা দেখে অনেকেই তুলনা করেছে আমেরিকা কানাডার সীমান্তে গ্র্যান্ড ক্যানিয়নের সঙ্গে। এই মার্বেল লেক পুরুলিয়ার মানচিত্রকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এমনিতে মার্বেল লেক বলে পরিচিত হলেও এর আরও একটি কিন্তু নাম রয়েছে, আর সেই নামটি হলো পাতাল ড্যাম। কেউ কেউ বলে এটিকে পাতাল ড্যাম। আবার এই জলরাশির ঘন নীল রঙের জন্য নীল ড্যাম বলেও নামটি কিন্তু আছে। টাইটানিক দাঁড়িয়ে আছে, টাইটানিক। টাইটানিক বেঁকে যাচ্ছে, মার্বেল লেকে এসে টাইটানিক বেঁকে যাচ্ছে। কিছুটা মজা আর কিছুটা আড্ডা, এই নিয়ে শালি জামাইবাবু বেশ কিন্তু সময়টা কাটালাম। সবাই মিলে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে এবার চলুন পরের স্পটের দিকে এগিয়ে যাব। আর বেশিক্ষণ দেরি করব না, তবে নিচের দিকে আর নামলাম না, উপর থেকেই পুরো ভিউটা দেখে নিলাম। পৃথিবীর চতুর্থ সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টের কাজের জন্য বিস্ফোরণ করে পাথর ভাঙতে গিয়ে সেই পাথরের খাঁজেই এই লেকটি কিন্তু তৈরি হয়, যা অযোধ্যা পাহাড়ে অন্যতম জনপ্রিয় পর্যটন ক্ষেত্র। তো চলুন আর বেশি দেরি করব না, এবার পরের স্পটে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো নিচের ভিউটা কি খুব সুন্দর? তাই আপনি গেছিলেন? আচ্ছা, এখানে বামনি ঝর্ণায় আপনাকে স্বাগত। বলছে 250 সিঁড়ি, 300 সিঁড়ি, 600 সিঁড়ি, না প্রচুর সিঁড়ি আছে বলছে। 250, 350, 600। পৌঁছে গেছি এবার বামনি জলপ্রপাতে। শুনতেই তো পেলেন, 250 থেকে 300 সিঁড়ি নামলে তারপরই প্রথম দেখা পাবো জলপ্রপাতের। তারপর যদি 600 সিঁড়ি নামতে পারি তাহলে পুরো জলপ্রপাতটা দেখতে পারবো। বামনি জলপ্রপাতটিও কিন্তু অযোধ্যা পাহাড়েই অবস্থিত, যা ডালমা পর্বত শ্রেণীর একটি অংশ। তো এইদিকে রয়েছে দেখুন একটি বাঁশের ব্রিজ। এই ব্রিজটার উপর থেকেই কিন্তু যাতায়াত করা যাচ্ছে, এবং ওদিকে আরও একটি ব্রিজ রয়েছে। আর এই জলপ্রপাতের কিছু অংশ এখানে দেখা যাচ্ছে, যেখানে সকলে বসেই কিন্তু মোটামুটি ছবি তুলছে। তো চলুন এবার এগিয়ে যাই, আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামতে থাকি। প্রথমে হচ্ছে নামার পালা, তারপর হচ্ছে আসার সময় ওঠার পালা। এই যে লোক আরও আসছে, আমরা যাচ্ছি এখন, কেবল বহু লোক কিন্তু ফিরে আসছে। কষ্ট হয়ে গেছে, যে বসে পড়েছে সিঁড়িতে উঠে আস্তে আস্তে। এটাই চিন্তা, নামছি তো আনন্দে, ওঠার সময় তো বুঝতে পারবো। এটি হলো অযোধ্যা পাহাড়ের আরও একটি অন্যতম সেরা আকর্ষণ। এই জলপ্রপাতের কাছে পৌঁছানোর জন্য আপনাকে পাহাড়ের নিচে প্রায় 500 মিটার হেঁটে যেতে হবে। এটা পুরোটাই সিঁড়ি, তবে আগে তেমন সিঁড়ি ছিল না, পুরোটাই পাথর দিয়ে ধাপ করে করে সিঁড়ি করা ছিল। তবে এখন কিন্তু কিছুটা সিঁড়ি বানিয়ে দিয়েছে। তো কথা বলতে বলতে 300 সিঁড়ি পেরিয়ে কিন্তু এই যে প্রথম ধাপে পৌঁছে গেছি, যেখান থেকে এই ফলসটি কিন্তু দেখা যাচ্ছে। পাথর কেটে কেটে এইভাবে সিঁড়ি বানানো। এখানে কিন্তু আর সিঁড়ি নেই। এখানে আর কোনো সিঁড়ি নেই। এবার এইভাবে পাথর এই যে কেটে কেটে যা সিঁড়ি বানিয়ে রেখেছে, এই সিঁড়িতে যেতে হবে। নিচে আদেও কি দেখা যাবে তাও জানি না। আমার জন্য যাই না, এই মেয়ের জন্য আমার যেতে হচ্ছেই। দেখ তুই কি আছে এখানে,
তুমি ওই দেখো লোক দাঁড়িয়ে রয়েছে, কিছু তো একটা দেখতে পাবা। এই ফলসটাই দেখতে পাবো। তা চলো দেখবো ভালো। ট্যাঙ্গা 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 তেঙ্গা তেঙ্গা ওটা। তেঙ্গা তেঙ্গা করে নিল। চলুন আগে নাবি। এই দেখুন রাস্তা বহুত খারাপ, ক্যামেরা নিয়ে নামতে পারবো না, আগে নেবে নি তারপর আবার ভিডিও করব। মেয়ের কারণেই কিন্তু এবার নামতে হচ্ছে পুরো নিচে। তবে যেতে যেতে এই সিঁড়ি দিয়ে নামার সময় প্রকৃতির অপরূপ সুন্দর দৃশ্য দেখতে পেয়ে মনটা কিন্তু বেশ ভালো লাগলো। আর এই ঝর্ণায় নামার সময় পথটি আপনাকে সবুজ ঝোপঝাড়ের মধ্যে দিয়ে নিয়ে যাবে, যেমন জঙ্গলে ট্রেকিংয়ের মতন লাগে ঠিক সেরকম অভিজ্ঞতা। দুদিকে ঘন জঙ্গল, তার মাঝখান থেকে পাথর কেটে এরকম সিঁড়ি করা, বেশ ভালোও লাগছে কিন্তু। তবে নামার সময় এতটা সমস্যা হবে না, তবে ওঠার সময় যে কি হবে সেটা তো বুঝতেই পাচ্ছেন। তার জন্য বলছি, যারা বয়স্ক তারা কিন্তু খবরদার একদম নামার চিন্তাও করবেন না। তবে এই বামনি জলপ্রপাত পিকনিকের জন্যও কিন্তু একটি জনপ্রিয় স্থান। পাহাড়ের চূড়া থেকে নেমে আসা এই জলধারা এসে দুটি পৃথক প্রবাহে ছড়িয়ে পড়ে, যেখানে বড় বড় পাথর রয়েছে। কেউ সেগুলির উপর বসে ছবি তুলছে, কেউ বা দাঁড়িয়ে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করছে। তো এইবার দেখুন, মেয়ে কিন্তু হাতে চটিটা নিয়ে আস্তে আস্তে হেঁটে চলেছে, কারণ ও কিন্তু আর চটি পরে নামতে পারছে না। তো প্রায় কাছাকাছি কিন্তু চলে এসেছি। চলুন একদম নিচে নেবে তারপর আপনাদের এই জলপ্রপাতটি ভালোভাবে দেখাচ্ছি। এই যে এই জায়গাটায় আসার জন্য এই পর্যন্ত আমাকে আসতে হলো, এই রাস্তায় করে এই মেয়েটার জন্য। শোন নিচু, আমি আগে নেবে নি। কিভাবে নামছে রে ভগবান। তো এই হচ্ছে ফলসটা, দেখুন নিচে নেমে আসলে পুরো ফলসটা কিন্তু দেখা যাচ্ছে। আর এইটা দেখার জন্যই এতটা নিচে নেমে আসা, যদিও মেয়ের জন্যই আমাকে নামতে হলো, না হলে হয়তো নামতাম না। তবে নেমে কিন্তু বেশ ভালোই হলো, পুরো ফলসটা এখান থেকে দেখতে পাচ্ছি। আর ওই যে ও নামছে এবার জলের মধ্যে। আস্তে দাঁড়া। আরে প্যান্টটা গুটা, ভিজে যাবে। বসো আস্তে। প্যান্টটা একটু গুটা, ভিজে গেছে তো। এবার বসে আছে, এবার আসতে পারছে না। কোনটা দে আমার কাছে আগে। আর দেরি করবো না, এবার ফিরে যাবো। তো চলুন। আর এই যে চলে এসেছে, প্যান্ট ভিজিয়ে নিয়ে এসছে। আরে ওখানে বুঝতে পারিনি অতটা জল। তো মোটামুটি ছবি তোলা হয়ে গেছে, আর নিচ পর্যন্ত এসে কিন্তু ভালোই হলো। জায়গাটা কিন্তু সত্যিই সুন্দর। মেয়েকে বকছিলামই করছিলাম, কিন্তু ওর কথাই নিচে এসে ভালোই হলো। কিন্তু ওর প্যান্টটা ভিজে গেছে, কিছু করার নেই। ওখানটায় নামলে হট করে নেমেছে, অনেকটা গভীর। বাবা রাস্তাটা দাঁড়ান দেখাচ্ছে। এখন এইটা বেয়ে উঠতে হবে। ওই যে উঠে গিয়ে দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়া। যাবো পাতের উপর সামলে পড়বো। এই হলো রাস্তা এবার, ঠিক আছে। এই হ্যাঁ, বাঘ আসে যদি বাঘকে বলবো এখন বাড়ি যা, আমরাও বাড়ি যাচ্ছি। এই হলো রাস্তা। তো চলুন এবার উপরের দিকে যাই। উপরে উঠে তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। এটা তো সেই পাহাড়ের ওঠার মতন কেস হয়েছে, একটু উঠেই কষ্ট হয়ে গেছে। কিন্তু এখনো তো কত সিঁড়ি বাকি। ওই যে মেয়ে উঠে যাচ্ছে, আর ওই যে বোটটা
ওখানেই সিঁড়ি শেষ, ওখানে গেলেই পৌঁছে যাবো। এপাশ থেকেও আছে সিঁড়ি, এপাশ থেকেও আছে। এই যে এসে আইসক্রিম খাচ্ছি, জল খেলাম, আইসক্রিম খেলাম না, খাচ্ছি। গলাটা তাহলে এটা খাই, এটাতে গলাটা ভিজছে ওটার থেকে। আর এই মুখ পুরো লাল হয়ে গেছে, সিঁড়িতে উঠে এসে মুখ পুরো লাল হয়ে গেছে। এটা খা, এটা খেলে গলাটা ভিজছে, আমি তো এই জন্যই নিলাম এটা। ডালও তো 2 কেজি থাকবে। আরে তা ওরা যদি না রাখে আমাদের হয়ে যাবে, একবার তো খাবো। এবার গাড়িতে উঠবো, চলুন। বামনি ফলস থেকে বেরিয়ে পড়লাম এবার তুর্গা ফলসের উদ্দেশ্যে। তবে তুর্গা ফলসে আর নিচে নামিনি, অনেকটা নেমে বামনি ফলসে কষ্ট হয়ে গেছে বলে আর তুর্গা ফলসে নামলাম না। সোজা ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম এবার মুখোশ গ্রামের উদ্দেশ্যে। চলুন এবার মুখোশ গ্রামটা ঘুরে দেখে আসি। তো এখন কিন্তু এসে গেছি মুখোশ গ্রামে, পুরুলিয়ার মুখোশ গ্রাম যেটাকে বলা হয়। সেখানে এসেছি, চারিদিকে দেখতে পাচ্ছি প্রচুর মুখোশ, বিভিন্ন রকমের ছৌ নাচ বলুন, এমনি কোনো মুখোশ বলুন, সব কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো চলুন আপনাদেরকে দেখাবো। আমার পিছনে দেখতে পাচ্ছেন দোকান রয়েছে, আর সবাই চলে গেছে দেখতে। চলুন এবার আপনাদেরকে সাথে নিয়ে আমিও দেখে আসি মুখোশ গ্রামের মুখোশগুলিকে। এটা কিন্তু হচ্ছে বলে দিয়েছে মুখোশ গ্রাম। তো একজন আমাকে দেখলো, বলল আপনি ব্লগ করছেন? আমি বললাম হ্যাঁ। তো মেয়েকে আর আমাকে দেখে বলছে যে এটা কি আপনার বোন হয়? তা আমি বললাম না, এটা আমার মেয়ে হয়। তো যাই হোক, ওদিক থেকে মনে হয় আরও ওদিকে দোকান রয়েছে। এখানে আমার পিছনটা এই জায়গাটা দেখলে কি হয়েছে বলো? এমনিতে 5 টাকা দেবো, তুমি কিছু খাবে তাই? তো তুমি চলো, আমি তোমাকে খাবার কিনে দিচ্ছি। তুমি কি খাবে? চলো। কোথায় বিস্কুটের দোকান? চলো আমি কিনে দিচ্ছি, ওখানে আছে। আইসক্রিমও খাবে? তো যাই হোক, এটার নাম হচ্ছে মুখোশ গ্রাম। এখানে সব মোটামুটি মুখোশই বানানো হয়। তো এইদিকে আরও দোকান রয়েছে, চলুন দেখে আরেকটু কি কি দোকান আছে সেগুলো দেখবো। তো মুখোশগুলো আপনাদের কেমন লাগলো সেগুলো অবশ্যই জানাবেন। তো চলুন, ওদের আগে একটু বিস্কুট কিনে দিই, তারপরে আবার কথা হচ্ছে। পৌঁছে গেছি আমরা পুরুলিয়ার মুখোশ গ্রাম বা চরিদা গ্রামে। এই যে রাস্তাটি দেখছেন, এই রাস্তার দুধার ধরে রয়েছে প্রচুর মুখোশের দোকান, আর প্রত্যেকটি দোকানই রয়েছে মুখোশে ভরা। বাচ্চাগুলিকে দোকানে নিয়ে ওদের পছন্দ মতন খাবার কিনে দেওয়া হলো, ওরা খাবার নিয়ে চলে গেছে। এবার চলুন আপনাদেরকে সাথে নিয়ে এবার মুখোশ গ্রামটা ভালো করে ঘুরে দেখে আসি। চারিদিকে শুধু মুখোশের দোকান, আনাচে কানাচে যেদিকেই তাকাচ্ছি শুধু মুখোশ আর মুখোশ। তবে এখানকার যে পুরুষরা শুধু বসে মুখোশ বানাচ্ছে তা কিন্তু নয়, ঘরের মহিলারাও পিছিয়ে নেই, আর এখানে বসেই তারা কিন্তু সব মুখোশ বানাচ্ছে। চলুন একটু একটু করে হাঁটি, আর একটু একটু করে যতটা পারি, যতগুলো দোকানে পারি, সব দোকানে ঢুকে একটু একটু করে দেখে আসি। দেখুন কত সুন্দর সুন্দর এবং কত বড় বড় বিভিন্ন রকমের মুখোশ বানানো রয়েছে, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। এরকম কর। করবি? হ্যাঁ। নাড়াতে হবে, মুখ না নাড়ালে ভালো লাগবে না, ওটা নড়বে না তো। হ্যাঁ, তবেই তো মজা, মানে ভালো লাগবে দেখতে। মুখে রং লেগে গেছে। পুরুলিয়ার আরও একটি আকর্ষণীয় স্থান হচ্ছে এই মুখোশ গ্রাম। মুখ আর মুখোশের মেলাবদ্ধনী তৈরি হয়েছিল ছৌ নাচ। রামায়ণ মহাভারতের কাহিনী নির্ভর করে সেই ছৌ নাচের আজ জগৎ জোড়া খ্যাতি। তার নেপথ্যে রয়েছে যে মুখোশ, শুনতে অদ্ভুত লাগলেই এটাই তার পরিচিতি। চলতি কথায় মুখোশ গ্রাম বলা হয়, তবে এর একটি ভালো নামও রয়েছে, চরিদা। পুরুলিয়ার ছৌ নাচের আঁতুড়ঘর এই চরিদা গ্রাম। এখানে ঘরে ঘরে ছৌ শিল্পী, খুব বেশি লোকের বাস নয় এই চরিদা গ্রামে। ঘরে ঘরে রঙিন মুখোশের ভিড়। বংশ পরম্পরায় এই গ্রামের প্রতিটি পরিবার ছৌ নাচের মুখোশ তৈরি করে আসছে। নিপুণ তুলির টানে এখানে তৈরি হচ্ছে ছৌ নাচের সব মুখোশ, অনেকটা কুটির শিল্পীর মতন। এই গ্রামের লোকেদের এই মূল পেশা ছৌ নাচ।
এই মুখোশের সবচেয়ে বেশি জনপ্রিয় কার্তিক আর গণেশের মুখোশ। শুনলে অবাক হবে, 30-40 টাকা থেকে শুরু, 500, 1000, এমনকি 1 থেকে 1.5 লক্ষ টাকার মুখোশও কিন্তু তৈরি হয় এই গ্রামে। শুধু যে তৈরি হয় তা কিন্তু নয়, সাথে বিক্রিও কিন্তু করা হয়। তবে শুধু যে পুরুষরা মুখোশ তৈরি করে তা কিন্তু নয়, মহিলারাও এই শিল্পের সঙ্গে কিন্তু যুক্ত। চলুন এবার দেখে আসি কিভাবে তৈরি করছে এই মুখোশ। চলে এলাম সোজা এবার মুখোশ তৈরি হচ্ছে যেখানে সেখানে। একটি মুখোশ তৈরি করতে মোটামুটি 5 থেকে 7 দিন সময় লাগে। প্রথমে চরিদা গ্রামের পাশের নদী থেকে মাটি তুলে এনে সেই মাটি দিয়ে মুখোশের কাঠামো তৈরি করা হয়। তারপর তাতে পাতলা কাগজের প্রলেপ পড়ে, বেশ মোটা করে প্রলেপটি দেয়া হয়। এই যে দেখছেন, আস্তে আস্তে আঠা লাগিয়ে এই যে কাঠামোটার উপর এক এক করে কিন্তু কাগজের প্রলেপ লাগানো হচ্ছে। আর ওই যে হাঁড়িটি পাশে রয়েছে, ওই হাঁড়িটি ভরা রয়েছে কিন্তু আঠা। বেশ মোটা করে প্রলেপটি দেওয়ার পরে শুকিয়ে গেলে তার উপরে এক স্তর বেলে মাটির প্রলেপও দেওয়া হয়। তারপর আস্তে আস্তে নাক, চোখ, মুখের আদল দেওয়া শুরু হয় এবং তারপর মুখোশটিকে শুকোতে দেওয়া হয়। এরপর দেওয়া হয় খড়ি মাটির প্রলেপ। তবে একটা জিনিস, এই খড়ি মাটির যে প্রলেপটি দেওয়া হয় সেটি কিন্তু সংগ্রহ করা হয় আমাদের কলকাতা শহরের কুমারটুলি থেকে। খড়ি মাটির প্রলেপ দিয়ে শুকিয়ে গেলে তার উপর বিভিন্ন রং করা হয়। তারপর সবশেষ সাজানো হয় নানান রকম ফিতে, নকল ফুল, রঙিন দড়ি ইত্যাদি দিয়ে। তো এই যে দেখুন, এই দাদারা কিন্তু এক এক রকমের এক একজন মুখোশ বানাচ্ছে। তো চলুন আর বেশি দেরি করব না, এবার আস্তে আস্তে অন্য স্পটের দিকে এগিয়ে যাব। তো মুখোশ গ্রাম থেকে বেরিয়ে চলে আসলাম আর এখন এসেছি খাওয়া দাওয়ার জন্য। দুপুরের খাওয়া দাওয়া কিন্তু এখনও হয়নি। আর এই যে হোটেল দেখুন, হোটেল মুখোশ গ্রাম। তা একদম মুখোশ গ্রামের পাশেই। এখানে আমরা আগের থেকে বলেছিলাম দেশি মুরগি রান্না করে রাখতে, তো ওনারা রান্না করে ফোন করলো। তো এখানে চলে এসেছি খাওয়া দাওয়ার জন্য। আর আমাদের এই যে গাড়িটা এসছি, এই গাড়ির ড্রাইভারই কিন্তু সব রকম ব্যবস্থা করে দিয়েছে। যেই হোটেলের সঙ্গে যোগাযোগ করে উনি রান্না করে দেবে, সব ব্যবস্থাটা কিন্তু এই গাড়ির ড্রাইভার যে দাদা আছে উনি করে দিয়েছে। তো চলুন তাহলে এবার হোটেলের ভিতরে যাই। তো আজকে আমরা কিন্তু খাবো এখানকার মুরগি, দেশি মুরগি। চলো, এই যে সব হাত ধুচ্ছে। এটা হচ্ছে ডাল, এটা আলু পোস্ত, এটা কিসের তরকারি? মিক্স সবজি। আর ওটার মধ্যেও সেটাই রয়েছে, তাই তো? ওটা ভাত, এটা আলু ভাজা। আর চিকেনটা যাবো ওখানে একটু, এইটা তাই তো? এই যে হচ্ছে চিকেন। ও এইটা গ্যাসে যেটা বসানো, এটা হচ্ছে আমাদের যে চিকেনটা, সেটা রান্না করতে বলা আছে। তো এখন প্লেট সাজানো হচ্ছে। আর এদিকে এই তরকারিগুলো, এই ডাল, এগুলো দেওয়া হবে। তার দিয়ে দিয়েছে ভাত, লেবু, পেঁয়াজ, তার সাথে এখন দিয়ে দিয়েছে ডাল। মোটামুটি গরমই আছে সব। আলু পোস্ত, তরকারি, আলু ভাজা, আর এই যে চিকেন দিয়ে গেছে। ভাত দিয়েছে অনেকটা, এতটা ভাত খেতে পারবো? রান্না কিন্তু ভালো, তাই না? আলু পোস্তটা বেস্ট। ডালটাও খারাপ না। জল খাও। এইবার আমাকে আর খেতে দেবে না মশা, একবার পেয়েছে খেয়েই যাবে একভাবে। বলকে খা, ক্ষতি নেই, ব্যথা দিস না, বলে দে তাহলে ভাত চাইছে। তো এবার খাবো মাংস দিয়ে। দারুণ, একদম গলে গেছে মাংসটা, নরম। দারুণ রান্না হচ্ছে, দারুণ। আলু পোস্ত, ডাল দারুণ, আর মাংসটা পুরো নরম তুলতুলে, পুরো হাড়ের থেকে ছাড়িয়ে যাচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন আর একটা স্পট আছে, হয়তো সেখানে যাব। আর রান্নাটা কিন্তু খুব ভালো ছিল,
মাংসটা খুব সুন্দর হয়েছে, একদম নরম হয়ে গেছে, হাড়ের থেকে পুরো ছাড়িয়ে যাচ্ছে। খুব সুন্দর রান্না করেছে। ডাল, আলু পোস্ত ওটাও খুব ভালো ছিল, ভাতটাও গরম ছিল, খাবারগুলো গরম ছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা যাবো আরেকটা স্পটে, তারপর হয়তো ওখান থেকে হোটেলে। তো চলুন আবার আপনাদের সাথে পরে কথা হচ্ছে, আর পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করে চলে এলাম পরের স্পটে, যেটি হলো আপার ড্যাম। কিন্তু এসে আর তেমন কিছু হলো না, কারণ রাতের অন্ধকারে চারিদিকে আর কিছুই দেখা যাচ্ছে না। তাই আপনারা চেষ্টা করবেন সবসময় এখানে দিনের আলো থাকতে থাকতে আসতে। যেহেতু আমাদের বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে এবং দুপুরের খাওয়া দাওয়াটা করতেও অনেকটা লেট হয়ে গেল, তাই এখানে পৌঁছাতে পৌঁছাতেও রাত হয়ে গেছে। তাই এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, যদিও রাতের অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না আর চারিদিকটা পুরো অন্ধকার। তাই চলুন আর দেরি করব না, এবার বেরিয়ে পড়ব। এবার সোজা যাব হোটেলে। আরও বেশ কিছু জায়গায় আমাদের যাওয়ার কথা ছিল, তবে রাত হয়ে গেছে, কোথায় গেলে কিছুই দেখতে পাবো না, তাই জন্য আর গেলাম না। সোজা এবার হোটেলে যাব। তবে যে যে জায়গাগুলো ঘুরলাম আর বাকি যে জায়গাগুলো যাওয়ার কথা ছিল, সব মিলিয়ে আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 2500 টাকা। তো চলুন তাহলে আর দেরি করব না, এবার হোটেলের দিকে যাওয়া যাক। বেশ খানিকক্ষণ হলো চলে এসেছি হোটেলে, আবার বেরিয়ে পড়লাম। হ্যাঁ, হোটেলের পাশেই রয়েছে একটি কটেজ, যেটি এখনও পরিপূর্ণ নয়, এখনও তৈরি হচ্ছে। এখানে তৈরি হচ্ছে মাটির ঘর লোকের থাকার জন্য, তার সাথে রয়েছে বেশ কিছু ট্রেন্ড। তো এখানেই বারবিকিউটি করা হবে। আচ্ছা দুদিন পর থাকবে। আচ্ছা, গরম যখন পড়বে? গরম না, এখনই ঝড়ের ছিল তো, হ্যাঁ। গরমটা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো তার মানে এটাও একটা হোটেলই বললেই হয়। এই ভিতরটা কি দেখা যাবে একটু? টেন্টের ভেতরে দেখা যাবে? টেন্টের ভিতরটা কি একটু দেখা যাবে? হ্যাঁ, এই ঝড়ের জন্য একটু উলট পালট হয়ে গেছে। থাকবে এর মধ্যে? এইটা হচ্ছে টেন্ট, এই নিচে একটা, এটা কি শতরঞ্জি মতন পাতা নাকি? হ্যাঁ, শতরঞ্জি। আর এই যে উপরে লাইট আর লাইট, বোর্ডও আছে। ওখানে আবার সুইচ বোর্ডও আছে, এখানে জানলাও আছে, ওই পাশে আরেকটা জানলা আছে। সিল করা যায় এখান থেকে। এটা হচ্ছে দরজা। তো চলো আমাদের। তো বারবিকিউ করার জন্য কিন্তু এখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, তার উপরে নেট দিয়ে এক এক টুকরো মাংস কিন্তু এবার দেওয়া হচ্ছে। তো মাংসটা আগের থেকেই সব কিছু দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল। এই যে দেখুন, পুরো মাংসটা কিন্তু এবার সম্পূর্ণ সাজিয়ে দেওয়া হয়েছে। এবার আস্তে আস্তে করে আগুন দেওয়া হচ্ছে। ঝড় বৃষ্টির জন্য কয়লাটা আর খুঁজে পাইনি, তাই কাঠের আগুনেই এই বারবিকিউটি কিন্তু তৈরি করা হচ্ছে। আগুনটি কিন্তু এবার বেশ জোরে জ্বলে উঠেছে, আর বারবিকিউ কিন্তু প্রায় হয়ে আসার সময় হয়ে গেছে। তো চলুন সবাই মিলে একটু মজা করে নেওয়া যাক। সকলে মিলে মজা করতে করতে এদিকে বারবিকিউ কিন্তু তৈরি একদম। সাথে ছিল কিন্তু স্যালাড, চাট মশলা, বিট লবণ, কাঁচা লঙ্কা, শসা আর পেঁয়াজ। বেশ জমে গেছিল। সবাই মিলে এবার চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই। তো খাওয়া দাওয়াটা সেরে আস্তে আস্তে এবার কিন্তু হোটেলের দিকে রওনা দেব। তো বারবিকিউটা কিন্তু খেতে বেশ ভারী সুন্দর হয়েছিল। তো চলুন তাহলে এবার খাওয়া দাওয়াটা সেরে আস্তে আস্তে হোটেলের দিকে রওনা দেব। খাওয়া দাওয়া সেরে ভাবলাম মাটির যে ঘরগুলি বানাচ্ছে একবার চোখ বুলিয়ে আসি, তাই আপনাদেরকে সাথে নিয়ে চলুন এই যে মাটির ঘর দেখতে চলে এলাম। এই ঘরগুলি তৈরি করা হচ্ছে কিন্তু ভাড়া দেওয়ার জন্যে। আর চারিদিকটা দেখছেন তো, প্রচুর অন্ধকার। সবাই আমরা মোবাইলে লাইট জ্বালিয়েই সব কিছু দেখছি, কারণ এটি তো এখনও পুরোপুরি তৈরি নয়, সেই জন্যই এত অন্ধকার। তো উপরে টিন দেওয়া, চারিদিকে মাটির দেওয়াল, গোবরের গন্ধ কিন্তু বেরোচ্ছে। আর মাটিটি কিন্তু বেশ লাল লাল রকমের, আর রয়েছে ছোট ছোট কিছু জানলা।
তো সামনে এই যে দরজা, এখান থেকে ঢুকে দুটো এরকম রুম। তো এই রুমগুলি তৈরি হচ্ছে মানে পর্যটকরা এসে যাতে থাকতে পারে তার জন্য। তো চলুন আর দেরি করব না, এবার সোজা হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়ব। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সকালবেলা। গুড মর্নিং। সকাল সকাল রেডি হয়ে গেছি সবাই বেরিয়ে যাওয়ার জন্য। আজকেই বেরিয়ে যাচ্ছি, আর থাকবো না। যাই হোক, সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, সবাই চলে এসেছি হোটেলের রুমের বাইরে। এখন গাড়িতে লাগেজ তোলা হচ্ছে, লাগেজ তুলে নিয়ে তারপরে বেরিয়ে পড়ব। বাড়ি যাবার জন্য কিন্তু বেরিয়ে পড়েছি। তবে কাল কিন্তু পলাশ বাগানটি দেখা হয়নি, রাত হয়ে গেছিল বলে আর পলাশ বাগানে যাইনি। তবে পুরুলিয়ায় এসে যদি পলাশ বাগান না দেখে যায় তাহলে কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। তাই আর দেরি করলাম না, সকালে উঠেই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তবে আগে ঠিক করলাম পলাশ বনটি দেখেই তবে বাড়ি যাব। তাই দেখুন চলে এসেছি ছেলে মেয়েকে নিয়ে সোজা পলাশ বনে। যেদিকেই তাকাচ্ছি যত দূরই চোখ যাচ্ছে শুধু পলাশ ফুল আর পলাশ ফুল, রাঙা মাটির পথ আর তার সাথে এই পলাশ ফুল। সত্যি প্রকৃতি যে কত অপরূপ তা পুরুলিয়ায় এসে সত্যিই আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এদিকে দেখুন ছেলে মেয়ের কাণ্ড, ও ফুল পাড়তে পারছে না বলে ওকে কেমন উঁচু করে ধরেছে। তো যাই হোক, চলুন কিছুটা সময় এখানে কাটাবো, তারপর ফিরে যাব বাড়ির দিকে। তবে বাড়ি যাওয়ার পথটা এবার একটু অন্য, কারণ যে পথে এসেছিলাম সে পথে ফিরবো না। বাড়ি যাওয়ার পথটা একটু অন্য, কারণ এই পথটা দিয়ে গেলে একটু সময় কম লাগবে। আসার পথটাই যেটা তার থেকে প্রায় 20 কিলোমিটারের হেরফের। বাঁকুড়া থেকে বিষ্ণুপুর আরামবাগ হয়ে তারকেশ্বর হয়ে ধরবো কল্যাণী রোড। ফেরার পথটি প্রায় 304 কিলোমিটার, আসার পথের থেকে প্রায় 20 কিলোমিটার কম। তো চলুন আমিও 2-1টি ফুল পেরে নিয়ে তারপর বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। ধরো তুলেছি। তো চলুন আর বেশিক্ষণ দেরি করব না, এখান থেকে আর একটু টাইম থেকে কয়েকটা ফুল নিয়ে বেরিয়ে পড়ব। তো পলাশ বাগানটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে না এখান থেকে যায়। তো চলুন আবার আপনাদের সঙ্গে পরে কথা হচ্ছে। ভেবেছিলাম চলে যাব, তবে ভাবলাম 2টি গাছের ডাল নিয়ে যাই। তবে নিচে দাঁড়িয়ে সত্যিই ছিঁড়তে পারছিলাম না, তাই চট করে একটু গাছের উপরে উঠে পড়লাম। এই ডালগুলির মধ্যে রয়েছে ছোট ছোট অনেক কুঁড়ি। এগুলো নিয়ে বাড়িতে নিয়ে যত্ন করে যদি একটু জলের মধ্যে রাখি তাহলে কিন্তু অনেক ফুল ফুটবে আর দেখতে ভারী সুন্দর লাগবে। যদিও আমাদের ওখানে তো এই ফুলটা পাওয়া যায় না, তার জন্যই এত চেষ্টা। আর এদিকে দেখুন নিচে কিন্তু মেয়ে এসে আবার দাঁড়িয়েছে। তো গাছের ডালে যেরকম ফুল রয়েছে আর নিচেও কিন্তু বিছিয়ে রয়েছে একদম ফুল। তো চলুন এখান থেকে 2টো ডাল ভেঙে নিয়ে বেরিয়ে পড়ব বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা নতুন ভিডিও নিয়ে।